হ্যালো বন্ধুরা, স্বাগত জানাই আপনাদের সবাইকে। আজকে এই পর্যায়ে আমাদের সাথে একজন বন্ধু যুক্ত হয়েছেন তার গল্পটি শেয়ার করার জন্য। তো সরাসরি চলে যাচ্ছি আমরা তার কাছে উল্লেখযোগ্য ঘটনাগুলো তার মুখ থেকে শোনার জন্য। তো চলুন দেরি না করে শুরু করা যাক। নাম ছিল অসীম চক্রবর্তী, আর যে ছেলেটির সঙ্গে আমার পরিচয় ছিল তার নাম হচ্ছে অরূপ চক্রবর্তী। তাদের চন্দননগরের তালডাঙ্গায় পৈতৃক বাড়ি। অসীম চক্রবর্তীরা দু ভাই এক বোন। অসীম চক্রবর্তীর সবচেয়ে ছোট ভাই, বড় ভাই ব্যাংকে কর্মরত ছিল, আর ছোট ভাই তার বয়স তখন 1964 সালে, তার বয়স 20 বছর বয়স। সে প্রত্যহ ভোর 3টে উঠে চন্দননগর স্টেশন চলে যেত তালডাঙ্গা থেকে একটি সাইকেল নিয়ে। ওইখান থেকে খবরের কাগজ কালেকশন করতো। প্ল্যাটফর্মে সব কোম্পানির কাগজরা রাত্রি 3টের গাড়িতে ফেলে দিতে দিতে যেত সব স্টেশনে। যে যার খবরের কাগজ আলারা তাদের বান্ডিলরা নিজেরা কালেকশন করে নিত। তা অসীমবাবুও সেই কাজ, নিত্যদিনের সেই কাজ করত ছোটবেলায়। আর বেলা 10টা থেকে তার চন্দননগর কলেজে পড়াশোনা করতো। সায়েন্সের স্টুডেন্ট ছিল। পড়াশোনা মোটামুটি খুবই ভালো ছেলে ছিল অসীমবাবু। খুব একটা বড় লোকের ঘরে ছেলে নয়, তবু মধ্যবিত্ত হলেও তাদের আভিজাত্য ছিল। অসীমবাবু কিন্তু ছিল খুব সাহসী। সেদিনকার যেদিন ঘটনাটা ঘটেছে, সেই দিনকার ঘটনা বলছি। অসীমবাবুদের বাড়ি যেতে চন্দননগরের হসপিটালের পাশ দিয়ে একটা সোজা রাস্তা চলে গেছে তালডাঙ্গা পর্যন্ত। সেই রাস্তাটা মাটির রাস্তা ছিল, দুপাশে ঘন জঙ্গল, জলা জমি, একটা সরু খাল পড়ে, সামনে একটা মাজার পড়ে। এরকম অনেকটা গেলে তবে তালডাঙ্গার মুখে ওদের পৈতৃক বাড়ি ছিল। ওইখান থেকে সাইকেল নিয়ে উনি চন্দন স্টেশন আসতেন খবরের কাগজ কালেকশন করতে, এবং কালেকশন করার পর বাড়ি বাড়ির খবরের কাগজ বিলি করতেন। সেদিন রাত্রি হঠাৎ 3টে বাজবার খানিকক্ষণ আগে কিছু পাখি ডেকে উঠেছে। পাখির ডাক শুনে ভাবছে, এই চা আজকে বোধহয় অনেক বেলা হয়ে গেল। তা অসীমবাবু বেলা হয়ে গেছে ভেবে অসীমবাবু ধর্ম নিয়ে উঠেছে। উঠে হাত মুখটা ধুয়ে গায়ে চাদরটা চাপা দিয়ে সাইকেলটা নিয়ে সদর দরজাটা খুলে আবার ঠেলা দিয়ে বন্ধ করে দিয়ে সাইকেলটা নিয়ে বেরিয়ে পড়েছে। সেই রাস্তা দিয়ে না এসে অসীমবাবু আসছে একটা শর্টকাটের রাস্তা, একটা বাগানের ভেতর দিয়ে, আম গাছের ভেতর দিক দিয়ে, বট গাছের ভেতর দিক দিয়ে একটা রাস্তা। উনি অনেক দিন আগেই খুঁজে বার করেছিল যেটা চন্দননগর স্টেশন একদম সোজা এসে হসপিটালের ঠিক পেছন দিক থেকে একদম চন্দননগর স্টেশনের রাস্তায় ওঠা যায়। সেই রাস্তাটায় সেদিনকে ওর অসীমবাবুর মাথায় কি ভীমরতি হয়, সেই শর্টকাটের রাস্তাটা সে আসতে লাগে। এবার গল্পের শুরুর প্রথমটা আপনাকে বলি। অসীমবাবুর ছেলে সঙ্গে পরিচয় হয় অরূপের আমার। স্ট্যান্ডে হাঁটতে যেতে তার সঙ্গে পরিচয় হয়। অরূপ একদিন, অরূপও আমার এই আপনাদের মতো আমার ভূতের গল্প শুনতে প্রত্যেকটি এপিসোডই ও দেখেছে, প্রত্যেকটি গল্পই ও শুনেছে। আমাকে একদিন ধরে বলল স্ট্যান্ডে, আমি একটা আপনাকে গল্প শোনাবো, সেটা সত্য ঘটনা, আপনি ইউটিউবে ছাড়তে পারেন। আমি বললাম তাহলে বলো। বললো আজকে বলবো। আমি বললাম বলো। তো বললো যে চলুন তাহলে আমার বাড়ি নিয়ে যাই। তা আমি ওর বাড়িতে সকালবেলার দিকে হাঁটতে হাঁটতে গেলাম তালডাঙ্গা অনেকটাই স্ট্যান্ডে দিয়ে। তালডাঙ্গার মুখ পর্যন্ত ওর বাড়িতে গিয়ে যখন ওর বাবার সঙ্গে পরিচয় করিয়ে দিল, বাবার বয়স তখন
আজ থেকে 7 দিন আগেকার ঘটনা। বাবার বয়স এখন 78 বছর বয়স, শক্ত সমর্থ, এখন হাঁটাচলা করে, রিটায়ার লাইফ। উনি একটা স্টিল প্ল্যান্টে চিফ ইঞ্জিনিয়ার ছিলেন সরকারি কোম্পানিতে, সেখান থেকে রিটায়ার করেছেন। এখন সকালবেলাও মর্নিং ওয়াক করে, ইভিনিংও ওয়াক করে, এবং গঙ্গায় এসে ভোরে চান করে, এসে চান করে আবার পায়ে হেঁটে বাড়ি যান। এখনও সেই অসীমবাবু, তার কোনো রোগ ব্যাগ নেই। তার বাড়িতে তার বাবার সঙ্গে পরিচয় করিয়ে দিল। এবার বাবার সঙ্গে যখন পরিচয় করিয়ে দিয়েছে, তখন তার ছেলে অসীম বাবাকে জিজ্ঞেস করছে, বাবা আমি তোমার সেই ঘটনাটা চ্যাটার্জিদাকে বলবো? এই চ্যাটার্জিদার গল্পই তো তুমি শুনছিলে। বলছে, তাই নাকি? আমার সঙ্গে পরিচয় হওয়ার পর ওর বাবা খুব ইন্টারেস্টিং নিয়ে সামনে বসলো, বসে গল্পের শুরুটা আরম্ভ করলো। এবার তো আমবাগানের ভেতর দিয়ে শর্টকাটের রাস্তা দিয়ে আসছে অসীমবাবু সাইকেল চালাতে চালাতে, কিন্তু গাটা কীরকম যেন অন্য দিনের চেয়ে আজকে যেন গাটা, শরীরটা একটু ভারী ভারী লাগছে, আর থমথমে ভাব চারদিকটা। জঙ্গলের ভেতর থেকে শেয়াল কুকুরের ডাক, বন বিড়ালের কান্নার আওয়াজ, কীরকম অদ্ভুত পাখির ডাক, কুহু কুহু কুহু, মাথার উপর দিয়ে ডাকতে ডাকতে কে যেন একটা পাখি বেরিয়ে গেল। গাছের টোকরের ভেতর থেকে প্যাঁচা ডেকে উঠল। সে কোনো রকমে সাইকেলটা চালাতে চালাতে হঠাৎ যেন আজকে যেন একটু বেশি ভয় পেয়ে যাচ্ছে। রাম 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 করতে করতে সাইকেলটা চালাচ্ছে ঘন জঙ্গলের ভেতর দিয়ে। আস্তে আস্তে ঠিক মাজারটার কাছে এসছে, পীরের মাজারের কাছে এসছে। মাজারটা পেরোলেই একটা সরু খাল পড়ে। 1964 সালের নভেম্বর মাস, শীতের রাত। খালে সেদিন জল ছিল না, শীতের অন্ধকার গভীর রাতে খালটায় আস্তে করে সাইকেলটা নিয়ে নামবার পর আবার খালটা পেরিয়ে উপরে ওঠে অসীমবাবু। যখন সাইকেলটা নিয়ে উপরে ওঠে, তখন ঠিক খালের পাড়েই হচ্ছে কবরস্থান। কবরস্থানের পাঁচিল দিয়ে ঘেরা। অসীমবাবু কবরস্থানের পাশে সাইকেলটা আবার খাল থেকে উঠে সাইকেলটা আবার চালাতে শুরু করে। খানিকটা এসছে কবরস্থানের গেটটা, হঠাৎ দেখছে গেটের ওপরে একটা গোল থাম্বা, 8 ফুটের লম্বা একটা গেট। সেই গেটের ওপরে একটা থাম্বার উপরে একটা সাদা কাপড় পরিহিত একটা লোক বসে আছে। লোকটাকে দেখা যাচ্ছে না। লোকটা খালি অসীমবাবুকে আঙুল দিয়ে দেখিয়ে ডাকলো, এই ওইদিকে কোথায় যাচ্ছিস? অসীমবাবু পেছন ফিরে কোনো কথা বললো না, কারণ অসীমবাবু এর আগেও শুনেছে রাত্রিবেলা এরকম কিছু উল্টোপাল্টা মানুষ কবরস্থান জায়গায় থাকে। সেই জন্য অসীমবাবু সারা উত্তর না দিয়ে আবার এগিয়ে যাচ্ছে। কি হলো রে? তোর মৃত্যু অনিবার্য, তুই এগোলেই তোর মৃত্যুর ফাঁদ পাতা আছে, তুই যাস না ওইদিকে, আজকে তোর মরণ ফাঁদ পাতা আছে। তখন অসীমবাবু রাম 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 করতে করতে এগিয়ে যাচ্ছে সাইকেলটা চালিয়ে। খানিকটা যেতেই সাইকেলের চেনটা ধস করে পড়ে গেল। পেছন ফিরেছে, সাইকেল থেকে নেমেই দেখে পাঁচিলের উপর দেখছে মানুষটা নেই, অদৃশ্য হয়ে গেছে। মানে 1 সেকেন্ডের মধ্যে পাঁচিলের উপরে তাকিয়ে দেখে মানুষটা নেই। যে কয়েক সেকেন্ড আগে তাকে ডাকছিল, কতগুলো কথা বলল। অসীমবাবু গায়ে তখন দরদর করে ঘাম বেরোচ্ছে ভয়ে, শরীরটা বরফে যেন হিম হয়ে যাচ্ছে। কোনো রকমের সাইকেলের চেনটা তুলে সাইকেলটা আবার চালাতে আরম্ভ করেছে। চালাতে চালাতে খানিকটা এগিয়েছি, এগোতেই হসপিটালের একদম পেছন দিকে সেই পাঁচিলের সীমানা বরাবর সেই সামনেই লাশ কাটা ঘরটা।
একদিকটা পাঁচিলের খানিকটা ভেঙে গেছে। হঠাৎ লাশ কাটা ঘরটার কাছে আসতেই লাশ কাটা ঘরের দরজাটা দাম করে খুলে গেল। খুলে দিতে দেখছে লাশ কাটা ঘরের ভেতর থেকে একটা কালো পরিহিতা, একটা শাড়ি পরা, একটা দেহাতি চেয়ারে একটা মানুষ, মেয়ে না লোক বোঝা গেল না, দরজাটা খুলে বেরিয়ে এলো। বেরিয়ে এসে অসীমবাবুকে ওইখান থেকে দেখে এরকম এরকম করে ডাকছে। অসীমবাবু কোনো রকমে সাইকেলটা স্পিড করার চেষ্টা করছে, জোরে চালানোর চেষ্টা করছে, সাইকেলটা যেন আর এগোচ্ছে না, মনে হচ্ছে পেছন থেকে কে টেনে ধরে আছে সাইকেলটাকে। অসীমবাবু হট করে পেছন দিকে তাকিয়ে দেখছে যে কেউ তো টেনে ধরে নেই। তার পরক্ষণেই দেখছে সামনেই, হাত পাঁচেক সামনেই মেয়ে, ওই লোকটি, কালো পরিহিত ঘোমটা দেওয়া লোকটি 5 হাত দূরে দাঁড়িয়ে আছে সামনে সাইকেলে। হঠাৎ একটা হাওয়ার ঝটকায় মাথার কাপড়টা উড়ে যায়, বিশাল একটা কাপড়ের ঢাকটা উড়ে যায়। চোখ দুটো কিরকম আগুনের মতো জ্বলছে, মাংসটা এখান থেকে মনে হচ্ছে মাংস, মরা মাংস খাচ্ছিল এখান থেকে, রক্ত আর মাংস লেগে আছে ঠোঁটের ফাঁকে। আর এরম করে হাতটা বাড়িয়ে অসীমবাবুকে ডাকছে, এদিকে আয়, এদিকে আয়। অসীমবাবু বলছে, তখন সাইকেলটা ফেলে দিয়ে অসীমবাবু বলছে, আমাকে কে আছো, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, আমাকে মেরে ফেললো। থমথমে গভীর রাত, অন্ধকার, কোনো সারা শব্দ নেই। অসীমবাবুর আওয়াজ সারা এলাকায় থমথম করে এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে গেল। কোনো উত্তর পেল না, প্রত্যুত্তরও পেল না। অসীমবাবু আবার চিৎকার করে উঠতে হলো, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, আমাকে মেরে ফেললো। অসীমবাবু তখন পেছন ফিরে উদ্যত সাহসে সাইকেলটা ফেলে দৌড়চ্ছে। তখন ওই খালের সামনে একটা আম গাছ ছিল, বড় বুড়িয়ালা। হঠাৎ আম গাছের সামনে এসে পেছন থেকে একটি হাত এসে পেছন থেকে অসীমবাবুর গলাটাকে এরকম করে ধরে ওপর থেকে টেনে তুলে মাটিতে আছাড় মেরে ফেলল। অসীমবাবু যখন মাটিতে ডান দিকটা পড়লো আছাড়, সেই ডান দিকের কপালটা ফেটে গেল। আর যে হাতটা পড়লো সেই হাতটাও পরে দেখলো ভেঙে গেছে। এই হাতটা উঠে যখন এরকম হাত জোর করছে, তখন শরীরের ভেতরে চাদর, শরীরের ওপর থেকে চাদর তো অসীমবাবুর আগেই উড়ে গেছিলো যখন দৌড়চ্ছিল, আর ভেতর থেকে পৈতেটা হাতের আঙুলে আটকে গেছিলো। সেই পৈতেটাকে নিয়ে এরকম করে বলছে, আমাকে আমাকে মারবেন না, আমাকে মারবেন না, আমি তো কোনো অপরাধ করিনি, আমাকে মারবেন না, আমাকে বাঁচান। হট করে দেখে ওই কালো পরিহিতালা, ওই বিভৎস মুখালা মানুষটি উইদিন সেকেন্ডের মধ্যে অদৃশ্য হয়ে গেল। আর সামনে লাশ কাটা ঘরের দরজাটা টান করে বন্ধ হয়ে গেল। ডান দিকটা পুরো এখানটা ফেটে গেছিল অসীমবাবু, আর ডান হাত পুরো এখান থেকে হাতটা ঘুরে গেছিল, এত উঁচু থেকে এত জোর পড়েছিল। এখনো হাতটা সেট হয়নি, হাতটা ব্যাকাই আছে। ওই অবস্থায় উনি এখনো গঙ্গায় চান করেন, পায়ে হাঁটেন, অফিস করেছেন, এত বছর চিফ ইঞ্জিনিয়ার পোস্টে সার্ভিস করেছেন। উনি ব্রেথওয়েটে চাকরি করতেন, ব্রেথওয়েটে একটি সরকারি কনসার্ন ছিলেন। তা আপনারা এই অসীমবাবুর ঘটনাটা শুনলেন। অসীমবাবু এটা জীবনে ঘটে গেছে। এখানে 7খানা সেলাই পড়েছিল ডান দিকের, সেলাইটা এখনো বোঝা যায়, এই সেলাইটা কপালের সেলাইটা, দাগটা, আর হাতটা এখনো এইরকম হয়ে আছে। অনেক ধন্যবাদ আপনাকে, মেনি মেনি থ্যাঙ্কস। ফ্যান্টাস্টিক ছিল আপনার গল্পটা, আমাদের সাথে শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ। তো এরকম অনেক অনেক গল্প সামনে আসবে, সো আমাদের সাথেই থাকুন, কানেক্টেড থাকুন, সাবস্ক্রাইব করে রাখুন আমাদের চ্যানেলটিকে। নতুন কোনো ভিডিও পর্বে আপনাদের সাথে আবার দেখা হবে, কথা হবে। সে পর্যন্ত সবার সুস্থতা কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। ধন্যবাদ। প্রিয় দর্শক শ্রোতা,
আপনার জীবনে যদি এমন অলৌকিক ঘটনা ঘটে থাকে তাহলে তা আমাদের সাথে শেয়ার করতে পারেন স্ক্রিনে দেওয়া ইমেইল নাম্বারে। আপনার ইমেইলের অপেক্ষায় রইলাম। ভালো থাকুন, সুস্থ থাকুন। সবাইকে ধন্যবাদ।